সাম্প্রদায়িক হামলার বিচারিক তদন্তের নির্দেশ, প্রতিবেদন দিতে হবে 60 দিনের মধ্যে। 1 নভেম্বর থেকে স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন, গণটিকার দ্বিতীয় ডোজ নিতে বিভিন্ন কেন্দ্রে ভিড়। ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে 2 মাসের মধ্যে নিবন্ধন করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ফেরি আমানত শাহ উদ্ধারে অভিযান চলছে, ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি। হতাশার সময় পেছনে ফেলে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তানের প্রতিপক্ষ পাকিস্তান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যায় 7টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে: ডায়াবেটিসে আক্রান্তদের আস্থা বাড়ে, প্রতিদিন চিকিৎসা নিচ্ছে 10,000 রোগী। 6 জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘরে হামলার ঘটনায় কমিটি গঠন করে বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 60 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। শাকের আরজুর রিপোর্ট। 13 থেকে 18 অক্টোবর কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির, মণ্ডপে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়। আদেশে সংশ্লিষ্ট জেলার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট ও মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটদের দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 60 দিনের মধ্যে প্রতিবেদন দিতেও বলা হয়েছে। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং রংপুর, এই 6 জেলায় মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনাদেরকে, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট মহোদয়দেরকে আগামী 60 কার্যদিবসের মধ্যে তদন্ত করে এই পুরো ঘটনার রিপোর্ট মহামান্য হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। দুর্গাপূজা প্যান্ডেল, মন্দির, বাড়ি, জীবন এবং সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আমরা বিরোধিতা করেছি বেসিক্যালি আর একটা ইস্যুতে, সেটা হলে গিয়ে ওনাদের আরেকটা ডিরেকশন ছিল যে হেড স্পিচ বিভিন্ন কমেন্ট বক্সে এবং ইয়াতে দেওয়া হয়, সেটা বিটিআরসি এবং টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়কে একটা ডিরেকশন দিতে, যাতে এটা মুছে ফেলা হয়। কিন্তু এটা আসলে একটা ডিফিকাল্ট জব। এটা আমার ব্যক্তিগত পোস্টে অনেকে কমেন্ট করতে পারে, আমার যে রিট পিটিশনের বন্ধু আছে তার ব্যক্তিগত পোস্টে অনেকে কমেন্ট করতে পারে। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল। কোনো ঘটনারই আসলে এখনো পর্যন্ত বিচার হয়নি। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রংপুরের পীরগঞ্জে সন্ত্রাসী হামলার মামলায় আরও 10 জনকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে আজও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা মামলায় গ্রেফতার 2 শিবির নেতা সহ 10 জনকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এলাহি খানের আদালত এই আদেশ দেন। কুমিল্লার নানোয়ার দিঘির পারে ক্ষতিগ্রস্ত অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, অপশক্তি যে দলেরই হোক তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে আমরা সবাই চলব। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাক, সম্প্রীতি বন্ধন অটুট থাকুক, এই আহ্বানে চট্টগ্রামের বাঁশখালীতে সমাবেশ ও মানববন্ধন করেছে বাঁশখালী আইনজীবী সমিতি। চট্টগ্রামে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী মাহফিল থেকেও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিচারের দাবি জানানো হয়। মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের দাবিতে খুলনায় মানববন্ধন হয়েছে। একই দাবিতে বরগুনা, জামালপুর, নাটোর, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। 1 নভেম্বর 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের
করোনার টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শুরুতে ঢাকার 12টি কেন্দ্রে, পরে পর্যায়ক্রমে বাড়ানো হবে কেন্দ্র সংখ্যা। লক্ষ্য রয়েছে গড়ে প্রতিদিন অন্তত 40,000 শিক্ষার্থীর টিকা নিশ্চিতের। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। নভেম্বরে ফাইজারের 35 লাখ টিকা আসার তথ্য দিয়ে মন্ত্রী জানান, নির্ধারিত বয়সের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হচ্ছে নভেম্বরের প্রথম দিন থেকেই। 1 তারিখ থেকে আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারবো স্কুলের ছেলে মেয়েদের, এবং সেটা আমরা ঢাকায় 12টি কেন্দ্র আমরা ঠিক করেছি, যে কেন্দ্রে শীততাপ নিয়ন্ত্রিত, এবং সেখানে আমরা স্কুলের ছেলে মেয়েদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। কথা বলেন গণটিকা প্রসঙ্গেও। টিকা প্রায় 2 কোটির উপরে হাতে রয়েছে। আমরা আজকে থেকে নিয়ে আগামীকাল পরশুর মধ্যে আমরা প্রায় 80 লক্ষ টিকা আমরা দিয়ে দিব। সেই কর্মসূচি শুরু হয়ে গেছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন 27,847 জন। একদিনে 19,535 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 294 জন। 227 জন সহ এ পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়েছেন 15,32,695 জন। শনাক্তের হার 1.50 এবং মৃত্যুর হার 1.77%। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকা কর্মসূচির আওতায় আজ দেয়া হয়েছে করোনা টিকার দ্বিতীয় ডোজ। রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে সুশৃঙ্খলভাবে টিকা গ্রহণ করে খুশি সাধারণ মানুষ। মানিক শিকদারের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার দ্বিতীয় ডোজ নিতে কেন্দ্রগুলোতে সকাল থেকেই সাধারণ মানুষের ভিড়। 80 লাখ মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর। 28 সেপ্টেম্বর প্রথম দিনে 67,58,992 আর দ্বিতীয় দিনে দেয়া হয় 13,34,244 ডোজ। সুশৃঙ্খলভাবে ও নির্বিঘ্নে টিকা পেয়ে খুশি সাধারণ মানুষ। গত ডোজও নিয়ে গেছি, দ্বিতীয় ডোজও নিতে পারলাম সুন্দরভাবে। শৃঙ্খলভাবে দিতে পারছি টিকা, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। সার্বিক পরিস্থিতিও ভালো। এখানে তো একজনে দেয়, দুইজনে দিলে একটু সুবিধা হতো। যারা বাসায় থাকে, চাকরি করে না, তাদের আগে যদি আমাদের একটু দিত তাহলে অনেক ভালো হতো। স্বাস্থ্যকর্মীরা জানান, বিশেষ এই গণটিকা কর্মসূচি সারা দেশেই চলছে। আমরা সকাল 9টা থেকে কার্যক্রম শুরু করছি। যতক্ষণ না আমাদের 305 জন শেষ হবে আমরা ততক্ষণ এখানে থাকবো। আগের মতো ভিড় করা নাই, কারণ এটা তো রেজিস্ট্রেশন করা ছিল, আর গত মাসে যেহেতু দিয়ে দিয়েছি, এটা তো জাস্ট সেকেন্ড ডোজ যারা পাবে তারাই আসবে। এখানে তো ভিড় করার কিছু নেই। যারা মনে করেন এর মধ্যে বাদ পড়ে যাবে তাদেরকে আমরা শনিবারে দিব। এদিন সারা দেশে প্রায় 81 লাখ মানুষকে দেয়া হয়েছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শীত মৌসুমে করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা আছে, তাই স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে 100% টিকা নিশ্চিতেরও আশ্বাস দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। শীতকাল সামনে রেখে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে জমা পড়েছে কম্বল ও নগদ অর্থ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের মাধ্যমে দেশের 37টি আর্থিক প্রতিষ্ঠান 26.5 লাখ কম্বল ও নগদ 10 লাখ টাকা অনুদান দেয়। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে কোনো দুঃসময় আমি দেখেছি যে আমাদের ব্যাংক অ্যাসোসিয়েশন সবসময় এগিয়ে আসেন এবং প্রত্যেক ব্যাংকের পক্ষ থেকে সবসময় সহযোগিতা করে থাকেন। এমনকি এটা আমাদের বলারও প্রয়োজন হয় না, কিন্তু আপনারা নিজেদের থেকে এগিয়ে আসেন যে মানুষের কল্যাণে কাজ করার জন্য। সেজন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যত বেশি এই আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, তত বেশি আমি মনে করি যে আমার দেশের ব্যবসা বাণিজ্য সব কিছু প্রসার ঘটবে, নতুন বাজার সৃষ্টি হবে। আমাদের হয়তো মুখোমুখি হতে হবে না, আমরা নিজের পায়ে দাঁড়াবো। আইসি ভাব কাটিয়ে শীতকালে করোনা মোকাবেলার প্রস্তুতি গ্রহণ ও সতর্ক থাকার নির্দেশ দেন সরকার প্রধান। বাংলাদেশের সবাইকে একটু সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি, কারণ শীতকাল আসলে একটু ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়, আর সর্দি কাশিটা হলেই কিন্তু এই করোনা ভাইরাসটা, এটা তো সাধারণত বলে যে আমাদের সাইনাসের যে মাথা বাসাগারে, তো সেই দিকে সবাইকে একটু সতর্ক থাকতে হবে।
প্রত্যেকে আমি বলবো যে দেশের সব স্তরের মানুষকে আমি আহ্বান করব, মাস্ক পরতে হবে। মাস্ক পরার সাথে সাথে নিজেদের খাদ্য তালিকায় যেমন ভিটামিন সিটা যেন একটু বেশি থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আসছে বছরের মধ্যেই শতভাগ ভ্যাকসিন নিশ্চিতের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এখন আমরা দেখছি যে করোনা নাই, সবাই খুব মানে একটু আয়েসি ভাব এসে গেছে, কিন্তু এখন সময় এসছে আবার সতর্কতা অবলম্বন করা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে 2 মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধন নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে টিকা কেন্দ্র বাড়ানোর নির্দেশও দেন প্রধানমন্ত্রী। মাহমুদ হাসানের রিপোর্ট। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষের বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ই কমার্স নিয়ে আলোচনা করা হয়। আগামী 2 মাসের মধ্যে নিবন্ধনের সিদ্ধান্ত আসে বৈঠক থেকে। নিবন্ধন পাওয়া ই কমার্স প্রতিষ্ঠানগুলোর নাম জনসাধারণের মধ্যে প্রচারের ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ই ভ্যালি বা ই কমার্স নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে ওনারা প্রিসাইজ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন এবং আমরাও নিজেরাও বসছিলাম। এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আগামী 2 মাসের মধ্যে একটা প্রিসাইজ প্রোগ্রাম করে যারা যারা এই জাতীয় ই কমার্সের সাথে রিলেটেড থাকবে তাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। মহামারী করোনা মোকাবেলায় দ্রুত ভ্যাকসিন কার্যক্রম নিশ্চিতে টিকা কেন্দ্র বাড়ানোর নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। 12টার কথা শিক্ষা মন্ত্রণালয় অফার করছে যে এই 12টাতে আমাদের এয়ার কন্ডিশন ফ্যাসিলিটি ছাড়া বড় হল রুম আছে, সেখানে যেতে পারবে। এটা ক্যাবিনেটের আলোচনায় সবাই অ্যাগ্রি করে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন এই 12টাতেই 1 তারিখ থেকে শুরু করো। এর বাইরে ওই যে সিটি কর্পোরেশনের যে কমিউনিটি সেন্টার বা অন্য যে ফ্যাসিলিটিস আছে সেগুলো এক্সপ্লোর করো। সভায় কপিরাইট আইন, আটিয়া বন সংরক্ষণ আইন এবং সরকারি ছুটির তালিকাও অনুমোদন দেওয়া হয়। কপিরাইট আইন 2021-এর খসড়ার নীতিগত অনুমোদন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া আমানত শাহ ফেরি এখন উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সকালে নদী থেকে একটি ট্রাক উদ্ধার করা হয়। হামজার সাথে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যোগ হলে ফেরি উদ্ধার দ্রুত সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয়ের 7 সদস্যের কমিটি কাজ শুরু করেছে। মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। এখনো পানির মধ্যে দুর্ঘটনা কবলিত আমানত শাহ ফেরি। সকাল থেকে এটি নদী থেকে তুলতে উদ্ধারকারী জাহাজ হামজা সহ ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করে। তবে উদ্ধারকারী আরেকটি জাহাজ প্রত্যয় এখনও পাটুরিয়া ঘাটে এসে পৌঁছেনি। এরই মধ্যে দুর্ঘটনার কারণ জানতে কাজ শুরু করেছে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জানান, ফেরি স্বল্পতার কারণে আমানত শাহ মেরামত করে চলছিল। তবে ফেরির ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটে থাকলে তদন্ত করে বের করা হবে। শিপিং মিনিস্ট্রি থেকে একটা পাওয়ারফুল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত সচিব উন্নয়ন মহোদয়কে আহ্বান করে 7 সদস্য বিশিষ্ট এই কমিটিতে অন্যান্য বিআইডব্লিউটি, টিসি, আপনার বুয়েটের বুয়েটের একজন ইঞ্জিনিয়ার থাকবেন, নৌ অধিদপ্তরের প্রতিনিধি থাকবেন। ওনারা তদন্ত করে যা পান যে দোষী তাকে উপযুক্ত শাস্তি আমরা দিব। এখন পর্যন্ত প্রাণহানি বা কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। কোনো লোক এই ঘটনাস্থলে এসে আমাদের বলে নাই যে আমাদের একটা লোক মিসিং আছে। এই ধরনের তথ্য কোনো ব্যক্তি আমাদের কাছে বলে নাই বা আমরা জানি না। আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে 12টি নতুন ফেরি বহরে যোগ হবে বলে জানায় বিআইডব্লিউটিসি। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, 3 পুলিশ সহ 5 জনকে বরখাস্তের নির্দেশ। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে নিহত 2, আহত অন্তত 7 জন। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নিজ ঘরে ধর্ষণ চেষ্টায় বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 5 জনকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ করে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। এতে বেগমগঞ্জ থানার তৎকালীন ওসি কামরুজ্জামান,
এসআই হাবিবুর রহমান, এএসআই মফিজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ ও চৌকিদার আলী আসগরকে বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্র সচিবকে যে ওই সময়ে দায়িত্বরত যে ওই বেগমগঞ্জ ওসি যিনি ছিলেন এবং ওই ওয়ার্ডের যিনি সাব ইন্সপেক্টর ছিলেন তাদেরকে সাসপেনশন করে ওনাদের এগেইনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিংস ড্র করা এবং এলজিআরডি সচিবকে ওনারা ডিরেকশন দিয়েছেন যে ওই ওয়ার্ডের যিনি মেম্বার ছিলেন সোহাগ এবং যে চৌকিদার ছিলেন আলী আসগর তাদেরকেও সাসপেনশন করে তাদের ডিপার্টমেন্টাল প্রসিডিংস ড্র করা। নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে ইউপি নির্বাচন ও আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও 7 জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দির বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে তা চরম আকার ধারণ করে। এর জের ধরে সকালে দুই গ্রুপের লোকজন ট্যাটা ও আগ্নেয়াস্ত্র সহ সংঘর্ষে জড়ায়। এতে ট্যাটা ও গুলিবিদ্ধ হয়ে নারীসহ আহত 9 জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন রুখতে বন্ধ করতে হবে রাজনীতিতে ধর্মের ব্যবহার, গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধ আন্দোলন। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী আলোচনায় দেশের আদর্শিক স্বার্থে শুধুমাত্র ভোটের রাজনীতি থেকে সরে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টে সম্প্রতি সাম্প্রদায়িক হামলায় সম্প্রীতির বন্ধনে যে আঘাত, তাতে ফুঁসে উঠেছে দেশ। তারই ধারাবাহিকতায় গৌরব ৭১-এর আয়োজনে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে এই আলোচনা। বাঙালি কিন্তু অসাম্প্রদায়িক। বক্তারা বলেন, বাংলাদেশের জন্ম একটি আদর্শকে কেন্দ্র করে। ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করতে চায় তাদের বিরুদ্ধে থাকতে হবে সোচ্চার। আমাদের মধ্যে আদর্শিক রাজনীতি চর্চার অভাবটা অনেক বেশি কাজ করছে। ধর্ম নিরপেক্ষতার ইস্যুটা কে যে মানুষের কাছে যেতে হবে, এইখানে আপনাদের ব্যর্থতা আছে। ভোটের রাজনীতির জন্য গ্রাসরুট লেভেলে তৃণমূলে আপনারা কম্প্রোমাইজ করেন। যেখানে ধর্ম রাষ্ট্রের সাথে যুক্ত হবে তত ষড়যন্ত্র সেখানে বাড়বে। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সহিংসতায় মামলা হয়েছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ফের এমন আস্ফালন দেখানোর সাহস দেখাচ্ছে মনে করেন বিশিষ্টজনেরা। প্র্যাকটিসিং মুজিব হলেই ওদের বাংলাদেশ থেকে আজকে যেখানে গেছে সেখান থেকে ঘুরিয়ে নিতে পারবো। এই মামলা দেওয়ার পরে এগুলি আপনি অন্যান্য মামলার সাথে পেন্ডিং লিস্টে চলে যাবে। 14 বছর হয়ে গেছে রামুর একটি মানুষের বিচার হয়নি। জাতির জন্য দুর্ভাগ্যজনক, এটি একটি বিচারহীনতার উদাহরণ। দেশের স্বার্থে নীতি নৈতিকতা বোধ জাগ্রত করে রাজনীতি করার পরামর্শ আলোচকদের। মন্দির ভাঙচুর করা, জ্বালাপোড়া করানো হয়েছিল, সেখানে কিন্তু বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতার নাম এসেছেন। এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে প্রমাণিত যে বিএনপি, এই দেশে বিএনপি জামাত, তারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য বারবার রাজনৈতিক উদ্দেশ্যে এই ধর্মকে ব্যবহার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজে ছড়াচ্ছে নানা উস্কানিমূলক কর্মকাণ্ড। তাই ফেসবুক নিয়ন্ত্রণে আইনি বেড়াজালে আনার দাবিও জানান তারা। পুলিশের সাবেক আইজিপি প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। মাত্রাতিরিক্ত দূষণে বুড়িগঙ্গায় জলজ প্রাণীর অস্তিত্ব নেই বললেই চলে। আগামীতে জলজ প্রাণীর ফিরে আসার সম্ভাবনাও দেখছেন না বিশেষজ্ঞরা। অপরদিকে দখলের কারণে ধীরে ধীরে ছোট হয়ে আসছে নদীর দুই পাড়। এখনই ব্যবস্থা না নিলে বাঙালির ৪০০ বছরের ঐতিহ্য কালের গর্ভে হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। মাহমুদ হাসানের রিপোর্ট। ৪০০ বছরেরও বেশি বুড়িগঙ্গার তীরে গড়ে উঠেছে ঢাকা। তবে দখল দূষণে বুড়িগঙ্গা সত্যি বুড়িয়ে গেছে। নদীর দুই পাশেই এখনো আবর্জনা ফেলা হচ্ছে। গৃহস্থালী বর্জ্য, পোড়া মোবিল, কলকারখানার বর্জ্য প্রতিদিনই পড়ছে নদীতে। পানির রং হয়েছে বিবর্ণ। বুড়িগঙ্গার পানিতে এভাবেই ভাসছে ময়লা আবর্জনা। দূষণের যেন শেষ নেই। অতিরিক্ত দূষণে পানি তার স্বাভাবিক পিএইচ মাত্রা হারিয়েছে। জীববৈচিত্র্যের জন্য প্রয়োজনীয় উপাদান হারিয়ে জলজ উদ্ভিদ এবং প্রায় প্রাণীশূন্য বুড়িগঙ্গা। এভাবেই সময় গড়িয়ে গেলে বুড়িগঙ্গার পানিতে প্রাণ ফিরিয়ে আনা
কঠিন হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কোনো একটি নদী বা পুকুরে মাছ বা কোনো জলজ প্রাণী বেঁচে থাকার জন্য যে পরিমাণ অক্সিজেন এবং যে পরিমাণ পিএইচ দরকার পড়ে সেটি বুড়িগঙ্গা নদীতে নেই। ঢাকার ঐতিহ্য বুড়িগঙ্গার দূষণ আর দখল বন্ধ করে নগরবাসীকে নান্দনিক পরিবেশ উপহার দেওয়ার পরিকল্পনা করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। এই নদীর অববাহিকায় যেই অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো আমরা অপসারণ করে আমরা জনগণের জন্য সুন্দর মনোরম নান্দনিক পরিবেশ সৃষ্টি করে আমরা উপভোগের জন্য আমরা খুলে দিব। ৩০ কিলোমিটারের বুড়িগঙ্গার গড়পড়তা প্রশস্ততা ৪০০ মিটার আর গভীরতা প্রায় ৪০ মিটার। ১৯৮৪ সালে এর পানির প্রবাহ ছিল সর্বোচ্চ ২,৯০২ কিউসেক। বর্তমানে পানির প্রবাহ নেমে এসেছে প্রায় অর্ধেকে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। সাত বীর শ্রেষ্ঠের অন্যতম মুন্সী আব্দুর রউফ। ফরিদপুরে জন্ম নেওয়া মুন্সী আব্দুর রউফ ইস্ট পাকিস্তান রাইফেলসে কর্মরত ছিলেন। অংশ নেন স্বাধীনতা যুদ্ধে। শহীদ হন রাঙামাটির বুড়িঘাটে। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বুড়িঘাটের পাহাড়ি টিলায় সমাহিত করা হয় মহান এই বীরকে। রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। চারদিকে কাপ্তাই হ্রদের অথই পানি, মাঝখানে ছোট্ট টিলা। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই টিলার উপর ঘুমিয়ে আছেন মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্ব দেখানো মুন্সী আব্দুর রউফ। ১৯৭১ সালের ২০ এপ্রিল পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি মহালছড়ে পানিপথ প্রতিরোধ করতে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক কোম্পানি সৈন্যের সাথে বুড়িঘাটে দায়িত্ব পালন করছিলেন মুন্সী আব্দুর রউফ। হঠাৎ পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো ব্যাটালিয়নের ২ কোম্পানি সৈন্য বেশ কয়েকটি স্পিডবোট ও ২টি লঞ্চে করে বুড়িঘাট দখলের জন্য আক্রমণ করে। মর্টার ও অন্যান্য ভারী অস্ত্র দিয়ে অবিরাম গোলাবর্ষণ শুরু করে হানাদাররা। অতর্কিত আক্রমণে ছত্রভঙ্গ হয়ে পড়ে মুক্তিবাহিনী। এই সুযোগে কিছু পাকিস্তানি সৈন্য তীরে নেমে মুক্তিবাহিনীর অবস্থান ঘিরে ফেলে। পাকিস্তানি সৈন্যরা এলএমজি রেঞ্জের বাইরে গিয়ে লঞ্চ থেকে মর্টারে গোলাবর্ষণ করতে থাকে। হঠাৎ একটি গোলার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় মুন্সী আব্দুর রউফের দেহ। পরে স্থানীয় আদিবাসী দয়াল কৃষ্ণ চাকমা তার মরদেহ উদ্ধার করে নানিয়ারচরের বুড়িঘাটের চিংড়ি খালের কাছে টিলার উপর সমাহিত করেন। শহীদ মুন্সী আব্দুর রউফের সমাধিস্থল, এটা জেনে আমরা নানুস থেকে ঘুরতে এসেছি। এখানে বই পুস্তক থেকে পড়েছি যে এটা নাকি এখানে অবস্থিত, সেজন্য আমরা এটা পরিদর্শন করতে এসেছি। আমার অনেক দিনের দেখার ইচ্ছা ছিল সেটা, এখন আসতে পেরে আমার অনেক ভালো লাগতেছে। বিজিবির উদ্যোগে সেই টিলায় নির্মিত হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিসৌধ। এখনো পর্যন্ত দয়াল কৃষ্ণ চাকমার পরিবারের মাধ্যমেই বিজিবির সহযোগিতায় এই সমাধিটা সংরক্ষণ করা হচ্ছে, দেখাশোনা করা হচ্ছে। ১৯৪৩ সালের ১ মে ফরিদপুরের মধুখালী উপজেলার সালামতপুরে জন্মগ্রহণ করেন মুন্সী আব্দুর রউফ। তার গ্রামের নাম সালামতপুর পরিবর্তন করে রাখা হয়েছে রফনগর। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দেশে ৩৯% তরুণ বেকার, কর্মসংস্থানমুখী শিক্ষায় গুরুত্বের তাগিদ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার একুশের সংবাদে। ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীদের আস্থার নাম বারেম হাসপাতাল। প্রতিদিন গড়ে ১০,০০০ রোগীকে চিকিৎসা দিচ্ছে হাসপাতালটি। রাজধানী ছাড়াও অ্যাক্রিডিটেড ফিজিশিয়ানদের মাধ্যমে ৪৬৫ উপজেলায় ডায়াবেটিস সমিতির মাধ্যমে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। রাসেল খানের রিপোর্ট। ডায়াবেটিস আক্রান্ত রোগীদের যেন বিনা চিকিৎসায় মরতে না হয়, এমন স্বপ্নই ছিল জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ১৯৫৬ সালে ডায়াবেটিস সমিতি প্রতিষ্ঠা করেন। পাকিস্তানি শাসকচক্র তখন কাটা হয়ে বাধা দিয়েছে ইব্রাহিমের পথ চলায়। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সহযোগিতায় ডায়াবেটিস সমিতি প্রাণ ফিরে পায়। সেগুনবাগিচায় নিজের বাসায় শুরু হয় হাসপাতালের কার্যক্রম ১৯
সালে। আমি লক্ষ্মীপুর থেকে আসছি, এখানে ম্যাডাম হাসপাতালে চিকিৎসার জন্য। চিকিৎসা খুব ভালো হইতেছে, চিকিৎসাটাও ভালো দেয়, মানে বিনামূল্যে, মানে টাকা পয়সা লাগে না। ওষুধও ফ্রি দেয় এখানে সবই ফ্রি দেয়। রোগী যাতে ভালো হইয়া বাড়ি যেতে পারে এই সেবা করে। নিরাময় অযোগ্য এই রোগের চিকিৎসা নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন রোগীরা। প্রতিদিন গড়ে প্রায় 10,000 রোগীকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি 30% রোগীদেরও দেয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা। 1982 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারডেমকে সহযোগী কেন্দ্রের মর্যাদা দেয়। রোগীদের সেবার ক্ষেত্রে অনন্য এই প্রতিষ্ঠান পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। উপলব্ধি করেছিলেন সেই 50-এর দশকে যে ডায়াবেটিস এখন মানুষে অত গুরুত্ব দিচ্ছে না, কিন্তু এই অসুখটা একদিন এপিডেমিক হয়ে যাবে পৃথিবীতে। ডাক্তারদের, তার সহযোগীদের বলতেন যে আমরা সিম্প্যাথি এক্সপেক্ট করি না, এমপ্যাথি। কারণ ডায়াবেটিস এমন একটা রোগ যে রোগ শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে। তথ্য বলছে দেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা 90 লাখ। দেশ জুড়ে 45 লাখেরও বেশি নিবন্ধিত রোগীদের কম টাকায় সেবা দেয় ডায়াবেটিক সমিতি। শুরু থেকে ডক্টর ইব্রাহিম করতেন যে একটা অ্যাপয়েন্টমেন্ট মিস করলে তাদের চিঠি দেওয়া হতো যে আপনি হয়তো অ্যাপয়েন্টমেন্ট ভুলে গেছেন, আবার আসেন। ডায়াবেটিস যদি সুস্থ স্বাভাবিক থাকতে চায়, ডায়াবেটিস হয়েও, তাহলে ডায়াবেটিসকে সম্পূর্ণ কন্ট্রোল রাখতে হবে। ডায়াবেটিস প্রতিরোধে দেশব্যাপী প্রচার কার্যক্রমের জন্য নন্দিত এই প্রতিষ্ঠান। যেটা সব শুরু থেকেই ছিল সেটা হলো ল্যাবরেটরি ছিল, কারণ ডায়াবেটিস চিকিৎসা করতে গেলে ভালো ল্যাবরেটরি সার্ভিসের দরকার। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। দেশে 15 থেকে 29 বছর বয়সী জনশক্তির 39%ই বেকার। তবে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিতদের মধ্যে বেকারত্ব কম। এমন বাস্তবতায় সানেম ও অ্যাকশন এইডের এক সেমিনারে উদ্ভাবনী কর্মসংস্থান ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পদ সৃষ্টির পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। প্রতি বছর শ্রমবাজারে প্রবেশ করছে প্রায় 20 লাখ মানুষ। তবে এর বড় একটি অংশের ভাগ্যেই জুটছে না কোনো কাজ। বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম বলছে, দেশে 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে 39%ই বেকার, যাদের মধ্যে 29% পুরুষ আর 49% নারী। এমন বাস্তবতায় শিক্ষাসহ সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে নিজেদের অন্তর্ভুক্তি বাড়ানোর দাবি তরুণদের। যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ প্রয়োজন এবং শিক্ষা প্রয়োজন। সেই জন্য তরুণদেরকে আমরা আসলে যথেষ্ট পরিমাণে আকৃষ্ট করতে পারছি না। আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে বা পড়াশোনা করছি, এখানে আমাদেরকে প্রপার স্কিল গুলো সম্ভবত প্রোভাইড করা হচ্ছে না, বা এখানে যুগের সাথে তাল মেলানো হচ্ছে না। অর্থনীতিবিদরা বলছেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনশক্তির লভ্যাংশ ঘরে তোলার পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী কর্মসংস্থান এবং উৎপাদন প্রক্রিয়া যান্ত্রিকরণ জরুরি। শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার বেশি। 15 থেকে 29 বছরে যে শ্রমশক্তি রয়েছে তাদের কিন্তু 29%-এর মতোই শ্রমবাজারেও নেই, কর্মসংস্থানেও নেই, কোনো দক্ষতা বৃদ্ধির কোনো কর্মসূচিতেও নেই। দেশের সামগ্রিক অর্থনীতিতে তরুণদের অন্তর্ভুক্তি বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। তরুণ বলতে আমি মেয়ে ছেলে দুজনকে বুঝাচ্ছি, তাদের জন্য সুবর্ণ পরিবেশ, সুবর্ণ নট অনলি ইন ফিজিক্যাল টার্মস, ইন কালচারাল টার্মস, আপনি বুঝতে পারছেন, ইন সোশিয়াল টার্মস, সেটা ইনশোর করে একটা সভ্য সমাজের অন্যতম এটা একটাই অনুষঙ্গ। সেখানে আমরা এখন লেকিং আছে বলে মনে করি। উই হ্যাভ টু কন্টিনিউ টু ওয়ার্ক অন দ্যাট লাইন। এদিকে কারিগরি শিক্ষাকে আকর্ষণীয় করার পাশাপাশি এ খাতের সম্প্রসারণ না হলে কর্মবান্ধব ও দক্ষ জনশক্তি তৈরি কঠিন হবে বলে মত অর্থনীতিবিদদের। তো যখনই এটার সেকেন্ড স্টেজটা যায়, অর্থাৎ মার্কেটিং এর জায়গা অথবা প্রসেসিং ইন্ডাস্ট্রি জায়গা, তখন কিন্তু আমরা দেখি বড় ধরনের সমস্যায় তরুণ উদ্যোক্তারা ফেস করে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রুগ্ন শিল্প সচল করার পাশাপাশি নতুন শিল্প গড়ে তুলতে মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, 50 বছরে দেশ এখন যে অবস্থানে আছে তাতে ব্যবসায়ীদের অবদান রয়েছে। বর্তমান সরকার ব্যবসা বান্ধব বলেও জানান তিনি। পরে 7টি ক্যাটাগরিতে 23টি প্রতিষ্ঠানকে শিল্প খাতে অবদানের স্বীকৃতি ও সৃজনশীলতার জন্য
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার দেওয়া হয়। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ফেনীর ফুলগাজীতে চালু হলো ইসলামী ব্যাংক বাংলাদেশের ৩৭৬তম শাখা। উদ্বোধন করেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান। উপস্থিত ছিলেন কোম্পানির সেক্রেটারি JQM হাবিবুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম, ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম সহ বিশিষ্টজনেরা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। রাজধানীতে আর্মি গলফ ক্লাবে সশস্ত্র বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভায় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সব দুর্যোগই যথাযথভাবে মোকাবেলা করেছে দেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও অর্থনীতির চাকা সচল রাখার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে অনুশীলনে 23টি দেশের 147টি সংস্থা অংশগ্রহণ করে। Into 6 disaster and climate hotspots based on disaster lanes. In the first phase of the Delta Plan, 80 projects have been proposed. 35% of the total investment has been earmarked for flood control, riverbank erosion prevention, increased water holding capacity, and increased navigability. শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতায় পোল্যান্ডের গ্র্যান্ড মাস্টার মিখাইল ক্রাসচেনকভ চ্যাম্পিয়ন হয়েছে। 9 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে শিরোপা পান তিনি। টাইব্রেকিং পদ্ধতিতে রানার আপ হন ভিটালি বার্নাডস্কি। ভারতের গ্র্যান্ড মাস্টার শ্রীনাথ নারায়ণন তৃতীয়, ভারতের আন্তর্জাতিক মাস্টার মিত্রোভা গুহ চতুর্থ, ভারতের গ্র্যান্ড মাস্টার শ্যামসুন্দর মহাজন পঞ্চম, ইরানের আন্তর্জাতিক মাস্টার মৌসাভি সৈয়দ খালিল ষষ্ঠ এবং আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার রাসুলভ ভুগার সপ্তম হন। এই ম্যাচে নন পেলেন ইরানের আন্তর্জাতিক মাস্টার মৌসাভি সৈয়দ খালিল, ভারতের আন্তর্জাতিক মাস্টার মিত্রোভা গুহ ও ভারতের আন্তর্জাতিক মাস্টার কৌস্তব চক্রবর্তী। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাম্প্রদায়িক হামলার বিচারিক তদন্তের নির্দেশ, প্রতিবেদন দিতে হবে 60 দিনের মধ্যে। নভেম্বর থেকে স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন, গণটিকার দ্বিতীয় ডোজ নিতে বিভিন্ন কেন্দ্রে ভিড়। ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে 2 মাসের মধ্যে নিবন্ধন করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ফেরি আমানত শাহ উদ্ধারে অভিযান চলছে, ঘটনাস্থলে পরিদর্শনে তদন্ত কমিটি। হতাশার সময় পেছনে ফেলে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তানের প্রতিপক্ষ পাকিস্তান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।